আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর একটি অধ্যায়, বৃত্তের খুঁটিনাটি। তো এই অধ্যায়ের প্রথম দিকে কিছু রিডিং দেওয়া আছে। যেমন এখানে বলা হয়েছে, মনে করো তুমি তোমার পড়ার ঘরটিকে সুন্দর করে সাজাতে চাও, তাই পরিকল্পনা করে ঘরের বিভিন্ন স্থানে বিভিন্ন আকৃতির আসবাবপত্র রাখলে। মনে করো তোমার একটি বৃত্তাকার টেবিল আছে। আচ্ছা, টেবিলটা এখানে বৃত্তাকার, যেহেতু বৃত্তের খুঁটিনাটি, বৃত্তের সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তো এখানে টেবিলটিও বৃত্তাকার নেওয়া হয়েছে। তোমার বৃত্তাকার টেবিলটিকে ঘরের এক কোণায় এমনভাবে বসালে যেন টেবিলটির একপাশে জানলাযুক্ত দেওয়ালের সঙ্গে এবং অন্য পাশ অন্য দেওয়ালের সঙ্গে মিশে থাকে। তো এখানে তো দেওয়ালটা হচ্ছে এরকম। তো আমরা যদি চার কোণাচা একটি টেবিল রাখতাম, অর্থাৎ একটি আয়তাকৃতির বা বর্গাকৃতির টেবিল রাখতাম, তাহলে টেবিলটা সুন্দরভাবে এভাবে রাখা যেত। কিন্তু এখানে টেবিলটা হচ্ছে আমাদের বৃত্তাকৃতির, যার কারণে এখানে বৃত্তাকৃতির, আচ্ছা আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি, যার কারণে এই জায়গাটা বৃত্তাকার হয়েছে এবং এই জায়গাটুকু আমাদের খালি পড়ে থাকে। তো এখানে এই সম্বন্ধেই বলা হয়েছে যে টেবিলটির একপাশে জানলাযুক্ত এবং অন্য পাশ দেয়ালের সঙ্গে মিশে থাকে। কিন্তু তোমার প্রিয় পড়ার টেবিলটির উপরের তল বৃত্তাকৃতির হওয়ায় দুই দেয়ালের টেবিলের কোনায় কিছুটা জায়গা ফাঁকা রয়ে গেল। যে এখানে বৃত্তাকার হওয়ায় এবং এখানে কিছু জায়গা ফাঁকা পড়ে থাকে। তো আহ, কোণার জায়গাটি ফাঁকা থাকায় টেবিলের টুকিটাকি জিনিসপত্র মাঝে মধ্যে নিচে পড়ে যায়। তাই কোণার ওই ফাঁকা জায়গায় যদি একটি শেলফ থাকতো, তাহলে তুমি তোমার পছন্দের বিভিন্ন উপহার সামগ্রী সহ প্রয়োজনীয় টুকিটাকি জিনিসগুলো হাতের কাছে রাখতে পারতে, তাই না? তোমার চাওয়া শেলফটিতে একাধিক তাক থাকবে। তো এখানে দেখো, এখানে এই জায়গাটাকে পূরণ করার জন্য এখানে একটি শেলফ বানানো হয়েছে, ঠিক আছে? আহ, তাই তাকগুলো আকৃতি এমন হওয়া দরকার যার সামনের অংশ বৃত্তের মতো এবং কাঠের সঙ্গে লাগানো কোণাকৃতির। সমস্যা হলো, এই ধরনের আকৃতি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তাহলে এরূপ আকৃতি সম্বন্ধে আমাদের জানা দরকার, তাই না? এজন্য আমাদের বৃত্তের নানা রকম বৈশিষ্ট্যগুলোর গাণিতিক সম্পর্ক ও পরিমাপ কেমন হবে সে সম্পর্কে খুঁটিনাটি জানতে হবে। তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি, ব্যবহার্য জিনিসপত্র, চলাফেরার পথে নানা জায়গায় বিভিন্ন রকমের জ্যামিতিক আকৃতি দেখে থাকো। যেমন আমরা আমাদের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র, যেমন আমরা বালতি ব্যবহার করি, তো বালতির আকৃতি এরকম হয়ে থাকে। তো এটা যদি একটা বালতি হয়, তো বালতির উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা বৃত্তাকৃতি, বা নিচের দিকেও বৃত্তাকৃতি হতে পারে। তারপর গ্লাসের কথা চিন্তা করতে পারি আমরা, গ্লাসের কথা চিন্তা করতে পারি। তারপর আরো ব্যবহার্য আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন জিনিস আমরা জ্যামিতিক আকৃতি দেখে থাকি। তো এই আকৃতিগুলো কোনো প্রাকৃতিকভাবে তৈরি, আবার কখনো কখনো প্রাকৃতিকভাবে তৈরি, কখনো মানুষ তার প্রয়োজনে তৈরি করে থাকে। এই যেমন বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান ও বিভিন্ন জাতীয় দিবসগুলিতে তোমরা বিভিন্ন রকমের ডিসপ্লে করে থাকো। তো এখানে একটি ডিসপ্লে দেখানো হয়েছে, যে তো ডিসপ্লের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বৃত্ত, আর ডিসপ্লের চারদিকে রয়েছে একটি চতুর্ভুজ, বা এটাকে আমরা বর্গ হিসাবে বিবেচনা করতে পারি। তারপর এটা হচ্ছে একটা আয়ত হিসাবে বিবেচনা করতে পারি। তারপর এটার মাঝখানে রয়েছে একটি ত্রিভুজ, তো এটা একটা ত্রিভুজ। তো এখানে নানা জ্যামিতিক আকৃতির একটি ডিসপ্লে তৈরি করা হয়েছে। আজ আমরা ক্লাসের সবাই মিলে মাঠে গিয়ে ডিসপ্লে করে আমাদের জাতীয় পতাকা দেখানোর কাজটি করি। কিন্তু কাজটি কিভাবে করব? তো আমাদের জাতীয় পতাকা হচ্ছে বাইরের দিকে, এটা হচ্ছে আয়তাকৃতির, অর্থাৎ এটার পরিমাপ হচ্ছে 10:6, 10, 10, 10 অনুপাত, সেটা হচ্ছে 10:6, অর্থাৎ দৈর্ঘ্যে 10, প্রস্থে 6, এরকম। আর আমাদের বৃত্ত হচ্ছে এভাবে। তো এটা হচ্ছে বৃত্তটা হচ্ছে বৃত্ত এবং আয়তক্ষেত্র মিলে হলো এটা কি একটি জ্যামিতিক আকৃতি। তো এই ক্ষেত্রে পতাকার অনুপাত অনুযায়ী, তো পতাকার অনুপাত সম্পর্কিত বিভিন্ন আলোচনা ক্লাস 7-এ করা আছে। তো তোমরা ওইখান থেকে একটু দেখে নিতে পারো যে পতাকার বৃত্ত কি অনুপাতে থাকবে, বৃত্ত কি অনুপাতে আয়তক্ষেত্রের ভেতরে থাকবে, বা আয়তক্ষেত্র কি অনুপাতে হবে, সেটা তোমরা সপ্তম শ্রেণী বইয়ে পাবে। অনুপাতের যে চ্যাপ্টারটা আছে ওইখানে পেয়ে যাবে। এক্ষেত্রে আচ্ছা, এবার আমরা পরবর্তীতে যাই। এক্ষেত্রে পতাকার অনুপাত অনুযায়ী আয়তাকার ও বৃত্তাকার আকৃতি, তো যেটা এখানে বলা হয়েছে,
যে আম, পতাকাটি বানাতে হবে কি অনুপাত অনুযায়ী, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ কত হবে বা বৃত্তটা এটা চতুর্ভুজের ভিতরে কিরকম ভাবে থাকবে সেই অনুযায়ী মাপ নিয়ে তারপর করতে হবে। তো এখন একটি ডিসপ্লে দেখানোর মাধ্যমে আমরা বৃত্তাকার আকৃতি সম্পর্কে জানার চেষ্টা করব। তো এখানে ডিসপ্লেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ, দলগত ডিসপ্লে কাজের নির্দেশনা। প্রথমে তোমরা 15-20 জন শিক্ষার্থী একজন আরেকজনের হাত ধরে একটি বৃত্ত বানাও, অন্য একজন বৃত্তের কেন্দ্রবিন্দুতে দাঁড়াও। অবশিষ্ট শিক্ষার্থীরা বিভিন্নভাবে পরস্পরের হাত টান টান ধরে বৃত্তের ব্যাসার্ধ, ব্যাস, জ্যা সহ। আচ্ছা, এখানে আমি একটু আলোচনা করছি যে আমরা যদি একটা বৃত্ত তৈরি করি, এখানে যদি একটা বৃত্ত তৈরি করি, তো ধরি এই বৃত্তের কেন্দ্র এটা। তো আমরা জানি যে বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে বৃত্তের পরিধির আরেক প্রান্তে একটি রেখা যদি এটা কেন্দ্র দিয়ে না যায় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে যা। আর বৃত্তের পরিধির এক বিন্দু থেকে কেন্দ্র সহ অন্য বিন্দুতে গেলে আমরা ওইটাকে বলি ব্যাস। আর বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা বলি ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তো আমরা আবার ব্যাসকে জ্যা বলতে পারি, তার কারণ উম, আমাদের ব্যাস হচ্ছে একটি বৃহত্তম জ্যা, অর্থাৎ জ্যা হচ্ছে বৃত্তের পরিধি থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব, যদি এটা কেন্দ্র দিয়ে না যায়। আর যদি বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কোনো একটি রেখা যায় এবং সেটা কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটা হচ্ছে ব্যাস। আর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব সেটা হচ্ছে ব্যাসার্ধ। এটাকে আমরা একটু ট্রিক দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে দূরত্ব ছোট কিন্তু নামটা হচ্ছে বড়, আর দূরত্ব বড় নামটা হচ্ছে ছোট। এইভাবে আমরা ব্যাস ব্যাসার্ধ মনে রাখতে পারি। আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে যাই, বৃত্তের ব্যাস ও যা সম্পর্কে জানা প্রয়োজন কেন। পাশের ছবিটি দেখে কিছু অনুধাবন করতে পারছো কি, ভেবে দেখো তো। বালতির হাতলটি কেন বালতির বৃত্তাকার খোলা মুখের ব্যাস বরাবর দুই প্রান্তে আটকানো থাকে? তো এখানে একটা একটা বালতির মুখ আমরা চিন্তা করতে পারি। তো বালতির যে হাতলটা আছে সেটা এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত ঠিক এইভাবে থাকে। তো এইভাবে কেন থাকে? তো বালতিতে হাতল না থাকলে পরিপূর্ণ পানি তুমি দুই হাতে সাধারণত কোথায় ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাও? তো বালতি যদি আমরা হাতল না থাকে তাহলে আমরা এইভাবে ধরি, অর্থাৎ এই এক প্রান্ত এই এক প্রান্ত আহ, জায়গা থেকে জায়গায় নিয়ে যাও। এখন অনেক উদাহরণ তোমার চারপাশে দেখতে পাবে যেখানে পাত্রের ভারসাম্য রক্ষার জন্য পাত্রটির মাঝ বরাবর দুই প্রান্তেই একটি হাতল বা ধরার ব্যবস্থা থাকে। আচ্ছা, এইবার মাঠে প্রদর্শিত তথ্যগুলো সম্পর্কে তোমরা যে ধারণা পেয়েছো সেগুলো আরো ভালোভাবে বোঝার জন্য প্রত্যেকে আরো একটি খেলা খেলতে হবে। খেলার জন্য বিভিন্ন আকারের কয়েকটি বৃত্তাকার রিং, চাবির রিং, চুড়ি, প্লেট, পুরাতন ক্যালেন্ডার, আর্ট পেপার, ককশিট, মাস্কিং টেপ বা অ্যাডহেসিভ টেপ, স্কেল, কম্পাস, কাঁচি, পিন, তো ব্যবহার্য যা কিছু আসে সেগুলো নিয়ে একটি কাজ করতে বলা হয়েছে মাঠে প্রদর্শিত তথ্যগুলো থেকে। তো রাফির একটি পুরাতন, দেখো এখানে বলা হয়েছে যে রাফির একটি পুরাতন ক্যালেন্ডারের পেছনে সাদা অংশের উপর বাস্কেটবল খেলার রিং রেখে প্রথমে একটি বৃত্ত এবং পরে তার সাইকেলের একটি চাকা আঁকে। চাকাটি ক্যালেন্ডারকে 3টি অংশে বিভক্ত করেছে। তো পুরাতন ক্যালেন্ডারের পেছনে সাদা অংশের উপর বাস্কেট বল খেলার যে রিংটা, বৃত্তাকার যে রিংটা, এই রিংটা রাখা আছে। তো প্রথমে একটি বৃত্ত এবং পরে তার সাইকেলের একটি চাকা আঁকে। এইবার ক্যালেন্ডার 3টি অংশে বিভক্ত করেছে। বৃত্তের ভেতরের অংশ, বৃত্তের বাইরের অংশ। তো এখান থেকে আমি দেখাচ্ছি যে এই প্রান্ত থেকে, তো এই প্রান্ত থেকে সোজা এই প্রান্ত বরাবর কেন্দ্র দিয়ে যে রেখাটা যায় সেই রেখাটাকে আমরা বলি হচ্ছে ব্যাস। তো সাইকেলের যে চাকা আছে এই চাকার যে রিংগুলো সেই রিংগুলো ঠিক কিভাবে গেছে দেখো, এই এক প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে অন্য প্রান্ত পর্যন্ত, তো এগুলোকে আমরা ব্যাস হিসাবে বিবেচনা করতে পারি। আমিয়া আর্ট পেপারে একটি প্লেট বসিয়ে একটি বৃত্ত তৈরি করে। বৃত্ত ঠিকই বানাতে পেরেছে কিন্তু কেন্দ্র চিহ্নিত করতে পারলো না। তোমরা তো জানো একটি বৃত্তের কেন্দ্র কিভাবে
নির্ণয় করা যায়। তো একটা বৃত্ত থাকলে ওইটাকে আমরা কেন্দ্র কিভাবে নির্ণয় করতে পারি? তো একটা কাগজে আমরা বৃত্ত এঁকে সেটাকে কেটে নিয়ে আমরা যদি বৃত্তটাকে ঠিক সমানভাবে ভাগ করি, ভাঁজ করি, তো আমরা কেন্দ্র পেতে পারি। তো আমিও কাগজটি কেটে বৃত্তাকার ক্ষেত্র আলাদা করে এবং সমান দুইভাবে ভাঁজ করে, এই যে এই কথা এখানে বলা হয়েছে, কেন্দ্র চিহ্নিত করে। এবার বৃত্তাকার কাগজের উপর আংটি রেখে এর ভেতরে বিভিন্ন দৈর্ঘ্যের সোজা কাঠিগুলো চিত্রের মতো বসিয়ে কাঠিগুলো দুই মাথা টেপ দ্বারা আটকে দেয়। তো এখানে মেন কথা হচ্ছে যেটা, যে বৃত্তের এ একটা প্রান্ত এবং সি একটা প্রান্ত। তো এ প্রান্ত থেকে সি প্রান্ত পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় ব্যাস, এবং এই পরিধির উপর আরেকটা প্রান্ত হচ্ছে ডি। তো এ থেকে ডি পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় জ্যা। এ ই এটাও জ্যা এবং এ বি এটাও জ্যা। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি কিউ বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব নির্দেশ করে না। পি কিউ এখানে বৃত্তক্ষেত্রের মধ্যে একটি ছোট বিন্দু যা বৃত্তকে স্পর্শ করেনি। মাপগুলো খাতায় লিখলো। ভেবে বলো তো কোন কাঠির দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে। এবার স্কেল, কম্পাস, পেন্সিল ব্যবহার করে প্রত্যেকেই নিজ নিজ খাতায় মডেল আঁকো। তারপর 7.1 ছকের সঠিক ঘরটিতে টিক চিহ্ন দাও। উত্তরের সাপেক্ষে অবশ্যই যুক্তি প্রদান করতে হবে। তো আমরা এবি কে যা বলতে পারি, তার কারণ হচ্ছে এটা আহ, বৃত্তের উপর বৃত্তের পরিধি এক বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত দূরত্ব, কিন্তু এটা কেন্দ্র দিয়ে যায়নি, তার মানে এটাকে আমরা একটা যা বলতে পারি, বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি। তো এসি কে আমরা ব্যাস বলতে পারি, একই সাথে যাও বলতে পারি, অর্থাৎ আমরা এটাকে একটা যাও বলতে পারি, ব্যাসও বলতে পারি। কারণ আমরা জানি বৃত্তের ব্যাস হচ্ছে একটি বৃহত্তম যা, অর্থাৎ এটা যদি একটা ব্যাস হয় এটাকে আমরা একটা যাও বলতে পারি। তার কারণ হচ্ছে আহ, দেখো এটা যদি আমরা এখানে একটা যা তৈরি করি, তাহলে এটাও কিন্তু বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত বরাবর গিয়েছে। তো এটাও কিন্তু বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত বরাবর গিয়েছে, তো এটাও একটা যা। তো এই যাটা হচ্ছে সবচেয়ে বড় যা, অর্থাৎ বৃত্তের ব্যাসই হচ্ছে সবচেয়ে বড় যা, অর্থাৎ এই যা ছাড়া বৃত্তে অন্য কোনো যা আঁকা যাবে না যেটা এই যা থেকে বড় হয়। এবার এডি এটাও হচ্ছে একটি যা, যা কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি। এই এটাও একটা যা যেটা কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি। কিন্তু পি কিউ কিন্তু কোনো যাও নয়, ব্যাসও নয়। তো এবার রেখাংশগুলোর মধ্যে নানা রকম সম্পর্ক খুঁজি। ব্যাস বৃত্তের একটি আমরা এখানে লিখতে পারি ব্যাস হচ্ছে কি বৃত্তের একটি বৃহত্তম যা, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি একটি বৃহত্তম বৃহত্তম যা। তারপর এখানে বলা হয়েছে কিন্তু বৃত্তের কোনো যাই ব্যাস নয়, কারণ বৃত্তের কোনো যাই ব্যাস নয়, ব্যাস একটাই যেটা কেন্দ্র দিয়ে গিয়েছে। বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। আচ্ছা, এখানে আমরা শুধু লিখতে পারি যা, বৃহত্তম লেখার দরকার নেই, এবং এখানে আমরা লিখতে পারি বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। ব্যাস বৃত্তের একটি যা লিখতে পারি। আচ্ছা, ব্যাস আমি এটা কেটে দিচ্ছি, আমরা এটাকে লিখতে পারি যা, এবং এটাকে লিখতে পারি বৃত্তের ব্যাসই বৃহত্তম যা, বৃহত্তম যা। আচ্ছা, এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে বৃত্তচাপ। আচ্ছা, বৃত্তচাপটা কি? মিতা তার খাতার উপর চুরি রেখে একটি বৃত্ত আঁকে, কিন্তু বৃত্ত আঁকার পর অসাবধানতা বশত চুরিটি পড়ে গিয়ে দুটুকরো হয়ে যায়। তো এখানে এটা একটা পুরোটা চুরি, তো এই চুরিটা পড়ে যাবার পর এখানে ভেঙে এটা একটা অংশ হয় এ বি সি, এবং এটা একটা অংশ হয় এ ডি সি। তো কিন্তু বৃত্ত আঁকার পর অসাবধানতা বশত চুরিটি পড়ে গিয়ে ভেঙে যায়, কিন্তু সে মন খারাপ করে না। মন খারাপ না করে টুকরো দুটিকে কুড়িয়ে আবার পাশের ছবির মতো চিত্র আঁকে। চুরির ছোট টুকরোটিকে এবিসি এবং বড় টুকরোটিকে এডিসি চিহ্নিত করে। ভেবে বলো তো বৃত্তের এই টুকরো দুটিকে কি কি বলা যায়? তো যদি চুরির টুকরো দুটির দৈর্ঘ্য সমান হতো তবে যে কোনো এক ভাগকে আমরা কি বলতে পারতাম? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর জানার জন্য
অমিয়ার তৈরি করা মডেলটি আবার পর্যবেক্ষণ করতে হবে। মডেলটির এসি কাঠি বৃত্তের ব্যাস যা এ ও সি বিন্দু দুটি বৃত্তের উপর অবস্থিত। তো এসি কাঠি বৃত্তের, দেখো এখানে এসি কাঠি বৃত্তের ব্যাস, তো এটা হচ্ছে বৃত্তের ব্যাস। যদি কেন্দ্র এটা হয় তাহলে এটাকে আমরা ব্যাস বলতে পারি। এ ও সি বিন্দু দুটি বৃত্তের উপর অবস্থিত, তো এটা বৃত্তের উপর অবস্থিত। এসি কাঠি দ্বারা বিভক্ত চুরিটি এ ই ডি সি এবং এ বি সি চাপ দুটির দৈর্ঘ্য আলাদাভাবে মেপে দেখো। নিশ্চয়ই এসি কাঠি বৃত্তটিকে সমান দুইভাবে বিভক্ত করেছে। তো আমরা যদি ব্যাস বরাবর কোনো বৃত্তকে কাটি, তো বৃত্তটা দুটি বৃত্তে বিভক্ত হয় এবং দুটি হচ্ছে কি অর্ধবৃত্ত। তো আমরা ব্যাস বরাবর কাটলে পাই অর্ধবৃত্ত, তো এটাকে আমরা বলবো হচ্ছে অর্ধবৃত্ত। আর আমরা জানি বৃত্তটির সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের পরিধি, অর্থাৎ যদি বৃত্তের এই বিন্দু থেকে আমরা চলা শুরু করি, পুরোটা ঘুরে আবার এই বিন্দুতে আসি, তো একটি টেকনিক্যাল প্রবলেমের কারণে ডিসকানেক্ট হয়ে যায়। আচ্ছা, আমরা এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বৃত্তের উপর থেকে এক বিন্দু থেকে ঘুরে আবার যদি আমরা এই বিন্দুতে এসে পৌঁছাই, তো আমরা ওটা কি পাই? পরিধি, অর্থাৎ বৃত্তটির সম্পূর্ণ দৈর্ঘ্য। বৃত্তের আরও কী কী অংশ আছে চলো জেনে নিই। তুমি তোমার খাতার উপর তোমার আনা মাস্কিং টেপ বা অ্যাডহেসিভ টেপ রেখে দুটি বৃত্ত এঁকে নাও। আচ্ছা, দুইটা বৃত্ত, এখন যদি আমরা দুইটা বৃত্ত এঁকে নেই, সেখানে দুইটা বৃত্ত আঁকি। এখানে একটা বিন্দু, এটা একটা বিন্দু চিহ্নিত করো। বৃত্তক্ষেত্রের ব্যাস নয় এরকম এ বি জে আঁকো। তো এখানে যদি আমরা একটা জে এ বি এঁকে নেই, এ বি জে বৃত্তক্ষেত্রের দিকে দুটি ভাবে বিভক্ত করে। কিভাবে? এটা হচ্ছে একটা ভাগ, এখান থেকে এইটুক পর্যন্ত একটা ভাগ, আর নিচের এইটুক হচ্ছে একটা ভাগ। তো আমরা এখানে একটা সি নাম দিতে পারি, এখানে একটা নাম দিতে পারি ডি। আচ্ছা, এইবার ভাগ করেছে, প্রতিটি ভাগকে আমরা বলতে পারি বৃত্তাংশ, অর্থাৎ এটা হচ্ছে বৃত্তের একটা অংশ, আবার এইটুকু হচ্ছে বৃত্তের আরেকটা অংশ। কিন্তু ক্ষেত্র দুটি কি সমান? মনে হয়। আচ্ছা, ক্ষেত্র দুটি কিন্তু সমান নয়। সমান হবে তখনই যখন বৃত্তের ব্যাস বরাবর কাটা হবে, অর্থাৎ ব্যাস বরাবর যদি আমরা কোনো বৃত্তকে কাটি তাহলেই কেবল আমরা অর্ধবৃত্ত পাবো। তো এখানে বৃত্তটি তো সমান নয়, তো সমান নয় যেহেতু, তো আমরা বড় বৃত্তকে বলতে পারি হচ্ছে অধিবৃত্তাংশ, অর্থাৎ বড়টিকে অধি এবং ছোটটিকে বলতে পারি উপবৃত্তাংশ। আচ্ছা, তোমার এই যে এখানে যে বৃত্তটি কাটা হয়েছে, তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে অধিবৃত্ত এবং এটা হচ্ছে উপবৃত্ত। অর্থাৎ চাপটা যদি বড় হয় তাহলে সেটা হবে অধিবৃত্ত, চাপটা যদি ছোট হয় সেটা হবে উপবৃত্ত। অপর বৃত্তক্ষেত্রের কেন্দ্র থেকে পাশের চিত্রের মতো ও এ, আচ্ছা এখানে একটি চিত্র দেওয়া হয়েছে যে ও এ এবং ও বি দুটি ব্যাসার্ধ। এইবার ভেবে দেখো তো, ও এ এবং ও বি ব্যাসার্ধ, এখানে চাপ হচ্ছে এবি, এই চাপটা নেওয়া হয়েছে এবি। এবি চাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কী বলা যায়? এদেরকে বৃত্তকলা বলতে পারি। আচ্ছা, এইটা যে চাপ সেটাকে কি? উপবৃত্তকলা। তো চাপটা ছোট, এই কারণে এটাকে আমরা কি বলতে পারি? উপবৃত্তকলা। তো বড় বৃত্ত কলাকে আমরা বলতে পারি অধিবৃত্তকলা। এখানে এখানে প্রথমটার সাথে এই চিত্রের সাথে এই চিত্রের মেন তফাৎটা হচ্ছে যে এটা সোজাসুজি জে বরাবর বা ব্যাস বরাবর কাটা হয়েছিল, কিন্তু এখানে যেটা সেটা হচ্ছে কেন্দ্র থেকে এই বরাবর এবং কেন্দ্র থেকে এই বরাবর কাটা হয়েছে। এই কারণে কি এখানে একটা বৃত্তকলা, অর্থাৎ দুইটা অংশে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে উপবৃত্তকলা এবং একটা হচ্ছে কি অধিবৃত্তকলা। যদি আমরা এটাকে এই বরাবর এইভাবে কেটে ফেলতাম তাহলে এটা কি হতো? এদিকে হতো অর্ধবৃত্ত একটা, এদিকে হতো আরেকটা অর্ধবৃত্ত। তো এগুলো হচ্ছে, একটা হচ্ছে উপবৃত্ত, একটা হচ্ছে অধিবৃত্তকলা। যদি এবি যে ব্যাস হয়, যদি এবি যেটা ব্যাস হয়, বৃত্তাংশ দুটি কীরূপ হবে এবং এদের নাম কী দেওয়া যায়? চিত্রকে সিদ্ধান্ত নাও। তো আমরা সহজে বলতে পারি যে এবি, এই যেটা যদি আমরা ব্যাস হিসাবে বিবেচনা করি তাহলে এটা যাবে এই বরাবর। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তাহলে এদিকে আমরা পাবো অর্ধবৃত্ত একটা, এদিকে পাবো আরেকটা অর্ধবৃত্ত।